আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব। যে আমি কিভাবে আসলাম কানাডা। আমিও কিন্তু ভিজিট ভিসায় আসছি এখানে। আমার প্রসেসটা ছিল সম্পূর্ণ একদম সিম্পলের মধ্যে। পুরা সিম্পল। আমার তেমন একটা কোনো স্ট্রং কান্ট্রি চাই, স্ট্রং কোনো পেপারস বা স্ট্রং ব্যাংক ব্যালেন্স কিছুই লাগে নাই। ইভেন আমার অ্যাসেট ভ্যালুয়েশনও লাগে নাই। অ্যাসেট ভ্যালুয়েশন লাগে নাই। এটা একটা না সারপ্রাইজিং ব্যাপার না? কারণ আপনাদের ম্যাক্সিমাম এজেন্সি বলে যে এটা ছাড়া হয়ই না। ৩০-৪০ লাখ ব্যালেন্স ছাড়া ভিসা প্রায় ইম্পসিবল কানাডায়। এগুলো সবই ভোগাস কথা। আপনি যদি এগুলা নিয়ে কনসার্ন থাকেন বা এগুলা নিয়ে কোনো আপনার থাকে, কনফিউশন থাকে, তাহলে আপনি নিজে চেক করবেন ইয়েতে। আমি যেভাবে করছিলাম canada.ca, তাদের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, ওইখানে গিয়ে আপনি চেক করবেন। সব কিছু ওইখানেই পাবেন। এর বাইরে কিছুই হবে না। বাংলাদেশের ম্যাক্সিমাম অনেক বড় বড় এজেন্সিও আছে, তারা হচ্ছে কথা বানায়, তারা অনেক নিজেরা রুল বানায়। তারা একসাথে হইয়া বিভিন্ন এজেন্সি সিন্ডিকেটের মতো প্ল্যান করে তারা সেম ইনফরমেশনগুলো তারা বিভিন্ন ইয়েতে দেয়, এজেন্সিতে দেয়, যাতে এগুলা বলে মানুষকে। এগুলো বলে আপনাদেরকে ভয় দেখায় আর কি, যাতে নিজেরা কোনো পদক্ষেপ না নেন বা নিজেরা অ্যাপ্লাই না করেন, তাদের মাধ্যমে যাতে করেন। আর আমি আগে থেকেই কখনো এজেন্সির উপরে ডিপেন্ডেন্ট ছিলাম না। এজেন্সিকে আমি বিশ্বাস কখনোই করি নাই। কারণ এজেন্সি মানেই বাটপার বলতে তাদের কিছু আছে, ভালো এজেন্সি আছে, আপনাদের চার্জ করবে না বা এরকম টাইপের অনেক অথেন্টিক সব কিছু শেয়ার করবে। তো ম্যাক্সিমাম এজেন্সি আপনাদের মনে করেন যে বাজে এজেন্সি, খুবই ফ্রড। তারা মানুষ ঠকাইতে ভালো লাগে তাদের। এরকম অনেক এজেন্সি আছে। আমি আস্তে আস্তে কয়েকটার নাম বলবো, তাদের এক্সপোজ করব। অনেক বড় এজেন্সি আছে, তাদের অনেক আরসিআইসি আছে। হ্যাঁ, আরসিআইসি তো ওই যে কানাডার যে ইমিগ্রেশন এনলিস্টেড, এরকম অনেক আরসিআইসি আছে, তারাও বাটপারি করে। বুঝছেন ব্যাপারটা? কাকে বিশ্বাস করবেন আপনি? আমি যখন অ্যাপ্লাই করব তখন অবশ্য আমার কয়েক জায়গা থেকে চাপ ছিল যে তাড়াতাড়ি কর। তো কী করব, আমার পেপারসও কোনো কিছু রেডি নেই। তখন এক এজেন্সির কাছে গেলাম, আরসিআইসির কাছে গেলাম। অনেক কথা বললো, আমার কত টাকা আছে, ব্যালেন্স কত আছে ব্যাংকে, এগুলো বললাম। তারা আমাকে নিরাশ করলো, বললো কিছুই হবে না। তো মনটা ভাঙা গেল। কিন্তু ওই দিক দিয়ে আমাকে অনেক প্রেশার করো, তাড়াতাড়ি কর, ভিসা এখন হইতেছে, তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কর, ইনশাআল্লাহ হয়ে যাবে। পরে কি করলাম, কোনো কিছু না ভাইবা, ওই যে এক এজেন্সি বলছিল আমার অ্যাসেট ভ্যালুয়েশনের কথা, পরে আমি দিলাম আমার আব্বুকে অ্যাসেট ভ্যালুয়েশন করার জন্য এক বাটপার লয়ারের কাছে, কুমিল্লার। সে করলো কি, আমার অ্যাসেট ভ্যালুয়েশন করলো, আব্বুর কাছে টাকা দাবি করলো হচ্ছে 18,000 টাকা শুধু একটা অ্যাসেট ভ্যালুয়েশনে। হ্যাঁ, তার কাছে কিন্তু সব কিছু রেডি করা, সে জাস্ট টাইপ করবে। এটার জন্য 8,000 টাকা দাবি করছে, 18,000 টাকা। পরে এখান থেকে মানে কমাইয়া 2,000 টাকা কম দিছি আর কি। তো তাকে বললাম আর কি যে এটা অনেক বেশি হয়ে যায়, আপনি তো এটা ঠকাইতেছেন। অন্যান্য যে সিএ ভ্যালুয়েশনের যে ফার্মগুলো আছে, ওরা তো 8,000, 7,000, 6,000, 5,000 টাকাও নেয়। সে আমার উল্টা বুঝাইলো কি, সে অনেক বড় মাপের লয়ার, তার মাধ্যমে অনেকে কানাডা, আমেরিকা, ইউরোপ গেছে অ্যাসেট ভ্যালুয়েশন করে, তার মাধ্যমে অনেকেই কানাডা, আমেরিকা আছে। তো এটা তো আমি জানি সে আমার সাথে মিথ্যা বলতেছে, বাটপারি করতেছে, কিন্তু কথা বাড়ায় নাই, যেহেতু আব্বার পরিচিত। তো এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসা তখন ভেরিফাই করি নাই, পরে বাসায় এসা এটা দেখলাম, ভালো করে দেখে করলাম যে এটা ভুল হবে না, সে অনেক কিছুই ভুল করে রাখছে। পরে আর এটা কাজে লাগে নাই কোনো। আমার 16,000 টাকা মাইর, অবশ্য আমার না, আব্বু দিছে টাকা, ওই 16,000 টাকা মাইর, এটা দিলাম না। পরে ভাবলাম যে না, যা কিছু আছে, যেটাই আছে আমার ওইগুলা দিয়ে করে রাখি।
জাস্ট আমি সত্য কথা বলবো, যেহেতু তারা চাই যে সত্যবাদী হন আপনি, কোনো মিথ্যার আশ্রয় না নেন, কোনো ফ্রড কিছু না করেন। ফ্রড কোনো কিছু দেখবে, তারা সন্দেহ করবে, আপনার ঝুলিয়ে রাখবে বা আপনার ক্যান্সেল করে দেবে। একটা নর্মাল একটা রিজন দেখাবে যে তারা স্যাটিসফাই না, আপনি যে আবার দেশে ব্যাক করবেন তারা কনভিন্সড না, বা আপনার কোনো মানে পর্যাপ্ত টাকা নাই, টাকা পয়সা নাই, এই জন্য তারা রিজেক্ট করে দিচ্ছে। এই কয়েকটা 2-3টা কমন আছে, ডায়লগ আছে, এগুলো তারা দেখাবে রিজেকশনের কারণ হিসেবে। তো আমি ভাবলাম যে না, যা আছে আমি সত্যিটাই বলি, সব কিছু সত্যি বলি। এসওপি যেটা স্টেটমেন্ট অফ পারপাস, ওইটাও সত্যিটাই লিখি, বুঝাইয়া যেভাবে কনভিন্স হয় আর কি। সো আমি এসওপি আমি নিজেই লিখছি, নিজেই সাবমিট করছি এটা। তারপর ব্যাংকে আমি দেখাইছিলাম কত, 18 লাখ টাকা, মাত্র 18 লাখ টাকা। চিন্তা করা যায়, যে জায়গায় আমাকে বলছে 30-40 লাখ টাকা লাগবে মানে স্টেটমেন্টে, এছাড়া হবেই না। সে আমাকে 30-40 লাখ টাকা দেখাবে, একটা আর কি আরসিএসি 30-40 লাখ টাকা দেখাবে, দেখায় দিবে তার আমার অ্যাকাউন্টে নিয়ে। সে আমার কাছে দাবি করছে তাকে ওভারঅল 15 লাখ টাকা দিতে হবে এর জন্য। আমার ইনভাইটেশন ছিল, আমার এই যে 20 লাখ টাকা ছিল অ্যাকাউন্টে, স্টেটমেন্ট আর কি, ওই অ্যাকাউন্টে লিকুইড ক্যাশ হিসেবে ছিল ওই টাকাটা। এরপরও সে বলে যে না, 40 লাখ সে দেখায় দিবে, এটা দিয়ে হবে না, তাকে 15 লাখ টাকা দিতে হবে। তার কি করা, তার গোষ্ঠী গিলাইছে, গোষ্ঠী গিলে আইসা নিজেই একটা 6 মাসের স্টেটমেন্ট বের করলাম আমার অ্যাকাউন্টের। সিটি ব্যাংকে ছিল আমার অ্যাকাউন্টটা। সিটি ব্যাংক বাংলাদেশে অনেক নাম করে একটা ব্যাংক, এটারে বলে হচ্ছে গরিবের সুইস ব্যাংক। না, সিটি ব্যাংক আসলেই অনেক ভালো, তাদের সার্ভিসও অনেক ভালো। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু আমি নিজে ইউজ করি, তাই আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম, আসলেই অনেক ভালো, তাদের ফিচারগুলো অনেক অ্যাডভান্সড। সো ওইখান থেকে গিয়ে স্টেটমেন্ট নিলাম 6 মাসে। কানাডিয়ান ডলারে মেবি কত, 18 লাখ কানাডিয়ান ডলারে হয় 20,000 বা 21,000 22,000 এরকম টাকা। ওইটা নিলাম, নেওয়ার পরে ওইটা সাবমিট করলাম। তারপর পাসপোর্ট দিলাম, পাসপোর্টের যে এন্ডোর্সমেন্ট করছিলাম আমি $8,000 থেকে, সিটি ব্যাংক থেকেই। আমার এন্ডোর্সমেন্ট হিসেবে কোনো আইডিয়াই ছিল না, হ্যাঁ, এটা যে ফ্রি এটাও আমি জানতাম না। এখানে গেলাম, তারা কেমন কোঅপারেটিভ দেখেন, মানে তারা আমাকে নিজ থেকেই বললো, আমি চাইছিলাম $2,000 এন্ডোর্স করতে, পরে বলতেছে এত কম কেন করবেন, এত কম করলে তো হবে না, আপনি 12,000 পর্যন্ত করতে পারবেন, আপনি কত করে দিব? পরে বললাম 12,000ই করে দেন। পরে বলতেছে না, তাইলে আপনার কোটা ফুল হয়ে যাবে, আপনার প্রবলেম হবে, আপনি অন্য কোনো ব্যাংকে আর করতে পারবেন না। সো আপনার বেটার হয় আপনি আরেকটু কম হাতে রেখে তারপরে করেন। পরে বললাম ঠিক আছে 8,000 করে দেন। সাথে সাথে তারা এন্ডোর্সমেন্ট করে দিল আর কি। তখন ওইটার পিকচার তুললাম, জাস্ট কোনো করি নাই, কোনো স্ক্যান কপি টপি কিছু করি নাই, পিকচার তুইলা ওইটা আপলোড করছি। তারপরে হচ্ছে ওই যে আমার এসওপিটা লিখছি ওইটা আপলোড করছি। তারপরে আর কি, আর ইনভাইটেশন লেটারে যা যা লাগে আর কি সব কিছু, এটা আমার মামা পাঠিয়েছিল। থ্যাঙ্কস টু মামা অ্যান্ড মামানি। আসলে যদি মামানি এনকারেজ না করতো তাইলে কানাডাতে আমার আসা পসিবল ছিল না। মামানি অনেক হেল্প করছে, অনেক হেল্পফুল, মামা অ্যান্ড মামানি দুজনই। সো তারা ইনভাইটেশন পাঠিয়েছে আর কি আমার কাছে। সো ইনভাইটেশনটা আপলোড করলাম, এই তো। আর অনেকে বলে যে এনআইডি নাকি নোটারি করা লাগে, এই করা লাগে, এফিডেভিট করা লাগে, মানে কত কিছু ভুংবাং বুঝাই ফেললো, কিন্তু আমি এগুলা কিছুই করি না। এনআইডির পিকচারটা তুইলা ওইটা আমি আপলোড করে দিছি, ন্যাশনাল আইডেন্টিটি হিসেবে আর কি, যেটা চাই ওইটা দিছি। দেওয়ার পরে সুন্দর করে আমি আপলোড করে দিলাম। আর তো কিছু লাগে, অ্যাসেট ভ্যালুয়েশন তো দিলাম না, এটা 16,000 টাকা মাইল গেল, এগুলাই আমার লাগছে, আর কিচ্ছু লাগেনি। এগুলা দিয়ে আমি আপলোড করে দিছি। আপলোড করার পরে প্রায় বায়োমেট্রিকের আসলে 1 সপ্তাহ পরে, তারপরে ডেট নিলাম, ডেট পড়ছে আমার 20 দিন পরে, টোটাল 1 মাস ধরেন। বায়োমেট্রিক দিলাম 1 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করলাম। বায়োমেট্রিক
কমপ্লিট হইলো 2 দিন না 3 দিন লাগছে আমার আপডেট হইতে যে আমার বায়োমেট্রিক কমপ্লিট হয়েছে। ওইটা পোর্টালে আমি করছি হচ্ছে আইআরসিসি যেই নতুন পোর্টালটা আছে ওই পোর্টালে অ্যাপ্লিকেশনটা একদম ইজি অ্যান্ড সিম্পল। সো এখানে করার পরে প্রায় 1 সপ্তাহ পরে 1 সপ্তাহের মধ্যে আমার কি হইলো, একটা ইমেল আসলো আমার ইমেইলে আর কি, একটা মেইল আসলো। আমি তো ভয় পেয়ে গেছি সকালবেলা। ওইটা মেইলটা আসার সাথে সাথে আমি আল্লাহ আল্লাহ করতেছি আর আইআরসিসি পোর্টালে টাইপ করে ঢুকতে চাইতেছি, মানে ঢুকতে বলতেছি ঢুকবো নাকি ঢুকবো না। আমি তো ভাবছি যে রিজেকশন, যেহেতু এত তাড়াতাড়ি মেইল এসে পড়ছে। পরে পোর্টালে ঢুকলাম, ঢুকার পরে যখন ওই যে লেখা আসে না যে আপডেট ফর ইউ, এরকম টাইপের একটা লেখা আসে, দিলাম ক্লিক, ফুল অ্যাপ্লিকেশন ভিউটার মধ্যে ক্লিক করলাম। করার পরে ভাই আমার যে মনের অবস্থা কি যে বলবো, মানে আমি কত যে খুশি হয়েছি তখন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তখনই আমি একটা দেখলাম সুন্দর করে উপরে আপডেট দেওয়া, অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট। ভাই কি যে বলবো, তখন আমি জব করতাম, একটা জব নিয়েছিলাম একটা কোম্পানিতে। তো আমার অফিসে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই আপডেটটা আমি পাইছি। পাওয়ার পরে যে ভাই যে একটা খুশি, যে একটা আনন্দ কাজ করছে, আমি তখন কি করবো আমি নিজে বুঝতেছিলাম না। যাই হ্যাঁ, আমি তো পাইয়া গেছি সোনার হরিণ, এখন করবোটা কি? ভাষা পাইতেছি না কি বলবো। তখন গেলাম অফিসে যাওয়ার পরে সবাইকে জানাইলাম খুশির খবরটা। সবাই খুশি হইল, আমার কলিগ যারা ছিল সবাই খুবই আন্তরিক ছিল। সবাই খুশি হইল, মিষ্টি খাওয়াইলাম। তারপরে বন্ধু বান্ধব সবাইকে জানাইলাম। খুশির খবর জানানোই যায়, এটাতে কোনো করে লাভ নেই। অনেকে আছে লুকায়, বাট লুকিয়ে তো লাভ নেই। খুশির খবর জানাবেন, সেলিব্রেট করবেন, এটা নিজের একটা আনন্দ। এরপরে ভাই আমার কে আটকায়, এই যে আমি এখন এখানে। তো লাস্ট কথা হইল ভাই এবং বোনেরা যারা এই ভিডিওতে দেখতেছেন, আপনারা যতটুকু আপনাদের সামর্থ্য থাকে বা এবিলিটি থাকে, আপনারা নিজে করা ট্রাই করবেন সবকিছু। এই বিদেশের ব্যাপার, এজেন্সির কাছে যাবেন মানেই বাস খাবেন বলতে হয়তো তারা ভিসা করায় দেয়, বাট যে জায়গায় টাকা লাগবে 20,000, ওই জায়গায় টাকা নিবে আপনার কাছে 20 লাখ, 15 লাখ, 10 লাখ, 5 লাখ, যার থেকে যেমন পারে। শুধু আমি সর্বনিম্নটাই ধরলাম 5 লাখ টাকা। শুধু 5 লাখ টাকা দিয়ে তাদেরকে কি লাভ? তারা শুধু আপনার এই যে আমি এতক্ষণ যেভাবে বললাম যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, ওইটাই কইরা দেয় আপনাকে। ইভেন তাদেরটা হয় না কেন? যে এসওপিটা, স্টেটমেন্ট অফ পারপাস, এটা কিন্তু অনেক ভ্যালুয়েবল তাদের, মানে ভিসার ক্ষেত্রে। মানে ভিসা অফিসার আপনার এটা প্রথমেই চেক করবে, এই স্টেটমেন্ট অফ পারপাসটা। যদি কনভিন্সড হয় তারপরে অন্য কিছু দেখবে আপনার। এইটা ভাই অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা করে কি, আপনারা এই যে এসওপিটা চ্যাট জিপিটির মাধ্যমে তারা একটা যে কোনো একটা মানে কোনো মতে বানায় আপনার আপলোড করে দেয়, হইলে হইল না হইলে নাই, মানে লটারির মতো। সো এটা অনেক একটা না, ডেঞ্জারাস জিনিস না। সো যাই না শুনে আপনি কেন তাদের সম্মুখীন হবেন? আপনার যেটা আছে আপনি ওইটা দিয়ে ট্রাই করে দেখেন না। আমার তো রিজেকশনেরও ভয় ছিল না, যে রিজেক্ট হইলে হব, কোনো সমস্যা নেই। আমি তো অরিজিনাল সব কিছুই দিতেছি। রিজেক্ট হইলে অন্য কারণে হবে, হয়তো আমার অ্যাকাউন্টে কম আছে, ওইটা আমি পরবর্তীতে আবার যখন অ্যাপ্লিকেশন করবো তখন বুঝাই দিব, যেহেতু আমি কোনো ফ্রড কিছু করি নাই। দ্যাটস ইট। তখন আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবে না আসলেই সে এটার কারণেই রিজেক্ট হয়েছে। কিন্তু এজেন্সির মাধ্যমে যদি আপনি রিজেক্ট হন, শেষ, আপনি শিওর ব্যান। কারণ ওরা সব কিছু আপনার অ্যাসেট ভ্যালুয়েশন ফেক দিবে, আপনার এসওপি ফেক দিবে, সুন্দর করে লাগবে না। চ্যাট জিপিটি দিয়ে করলে কিন্তু তারা ধরে ফেলে। চ্যাট জিপিটি দিয়ে যদি আপনি কোনো কিছু একটা লেখেন, এটা কিন্তু ধরার সিস্টেম আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, ফ্যাক্ট চেকার নাই কি যেন, ওইগুলো দিয়ে ধরে ফেলে যে 100% এআই বেসড, এরকম টাইপের আইসা পড়ে। তারা কিন্তু এগুলো চেক করে। সো এগুলো তো ওই মূর্খ এজেন্সিরা জানবে না, তারা ভাবে একটা কইরা দিই,
তারা আপনার লাইফ নিয়ে তারা কোনো কনসার্ন না, বুঝেন নাই? আপনি হয়তো মরলেন বা কিছু একটা ক্ষতি হইলো আপনার, এটা নিয়ে তারা ভাবে না। তাদের দরকার টাকা, হইলে হইলো, না হইলে নাই। একটা যদি লাইগা যায় টাইপের গণহারে অ্যাপ্লিকেশন করে, এর মধ্যে ২-১ টা হইলেই তো তাদের লাভ। মানে একটা ভিসা হইলে ১০০ জনের মধ্যে একটা ভিসা হইলে ২০ লাখ লাভ তাদের। সো বুঝতেই তো পারতেছেন যে তারা এভাবেই তারা ১০০ অ্যাপ্লিকেশন কইরা ১টা ২টা ভিসা কইরা এগুলাই আপলোড দেয়। আবার আমি এরকম অনেক এজেন্সি দেখছি, ৩-৪টা এজেন্সি মিল্লা তাদের যে ভিসাগুলা হয় এগুলা সবাই সবার পেজ থেকে শেয়ার করে। মানে সেম পারসনের ভিসা সব পেজ থেকে সবাই নিজের মতো করে শেয়ার করে, তারা বিভিন্ন গ্রুপিং কইরা এজেন্সিগুলো। সো এবার বুঝতে পারছেন তো কাদেরকে আপনি ইয়ে করবেন, বিশ্বাস করবেন। আর এজেন্সিকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না আমার মতে। সো যা করার নিজে নিজে করবেন। বেস্ট অফ লাক আপনাদের জন্য। আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের কাছে, আপনাদের হেল্পও হইতে পারে। হ্যাঁ, এই কারণে আশা করি বুঝতে পারবেন। না বুঝলে আমাকে কমেন্ট বা ইনবক্সে নক দিবেন, বুঝিয়ে বলবো। কমেন্ট করলেই হবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আপনাদের যে কীভাবে কী করতে হবে যদি না বুঝেন আর কি। প্রসেসটা কীভাবে করছি এটা আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুন্দর করে আবার স্ক্রিন শেয়ার করে দেখাই দেব। তো ভালো থাকবেন। আমি সুন্দর একটা পরিবেশ, এখানে চিমচাম পরিবেশ এনজয় করি। আপনারাও যে যার যার মতো নিজেদের মতো এনজয় করেন সব কিছু। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।